হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশের বাজারে লঞ্চ হয়ে গেল ভিভো V23। ফোনটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর এর লুকস অ্যান্ড এর রেয়ার প্যানেল। অনায়াসেই বলা যায় যে এই সময় দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল ফোন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই সময় দাঁড়িয়ে আপনার কাছে সব থেকে সুন্দর ফোন কোনটা, আমি অনায়াসেই বলে দেবো ভিভো V23, কারণ এর লুকসটা ইনসেইন। বাট শুধুমাত্র লুকস দেখেই অ্যান্ড এর বিল কোয়ালিটি দেখেই কি ফোনটা কেনা উচিত? এর স্পেসিফিকেশন অ্যান্ড এর পারফরমেন্স সেকশন কিন্তু অনেকটাই ম্যাটার করে। সো আজকের ভিডিওতে মূলত বলবো যে এই ফোনটা আসলেই কি পারফরমেন্সের দিক থেকেও এর লুকসের মতোই সুন্দর কিনা। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনটার 128GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশে লঞ্চ হয়েছে অ্যান্ড এর প্রাইস হচ্ছে 39,990 টাকা, অর্থাৎ প্রায় 40,000 টাকা। সো এটাও বলবো যে 40,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা কি ভ্যালু ফর মানি হবে কিনা। সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন্ড থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটা বেশ প্রিমিয়াম একটি ফোন। বিশেষ করে এর রেয়ার প্যানেলটা বলতে গেলে অনেক সুন্দর। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা ভিভো V23 নিয়ে যেটা শুনেছিলেন যে রেয়ারের কালার চেঞ্জ হয়, সেটাই সত্যি। এই ফোনটা আপনার কাছে যেই কালার রয়েছে, আপনি যদি এটা সানলাইটে নিয়ে যান, এর রেয়ারের কালারটা চেঞ্জ হবে। এর রেয়ারের কালারটা কিছুটা চেঞ্জ হয়, অর্থাৎ এর ব্যাক প্যানেলের কালারটা কিছুটা শিফট করে, যেটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে। পেছনে গ্লাস ফিনিশ থাকছে অ্যান্ড এই ফোনটা কী দিয়ে তৈরি সেটা আমি এখনো এক্স্যাক্টলি জানি না। অ্যান্ড এই ফোনটা কিন্তু স্কোয়ার শেপের ফোন, যেটা আমরা সচরাচর আইফোনের ফোনগুলোতে লক্ষ্য করি। এর কারণে এই ফোনটা আরও সুন্দর লাগছে। এর পেছনে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে অ্যান্ড নিচে আসলে ভিভোর ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। যে তিনটে ক্যামেরা নিয়ে আমরা একটু পর বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড এর পেছনের প্রোটেকশন হিসেবে থাকছে স্কট সেন্সেশন আপ, যেটা আমি এর আগে কোনো ফোনে ব্যবহার হতে দেখিনি। ইনফ্যাক্ট এর নামটাও আমি এর আগে শুনিনি, হতে পারে তাদের একটা চেঞ্জেস। যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু বেশ স্লিম একটি ফোন অ্যান্ড লাইট ওয়েটের একটি ফোন বলা যায়। 7.6 মিলিমিটার থিকনেস করা হয়েছে, সো বোঝাই যাচ্ছে। অ্যান্ড এর ওয়েট হচ্ছে 181 গ্রাম, সো বোঝাই যাচ্ছে বেশ লাইট ওয়েটের একটি ফোন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার মাঝ বরাবর একটি নচ দেখতে পারবেন, যেখানে ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। ভিউয়ার্স, এটাতে কিন্তু আপনারা ডুয়াল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটা যেরকম একটা পজিটিভ দিক, সেখানে একটা নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে যে এই সেলফি ক্যামেরাটা যেভাবে বসানো রয়েছে, অর্থাৎ একটি নচের মাধ্যমে বড়সড় নচ রয়েছে, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এখানে একটি ক্যাপসুল অথবা পানসোলের মাধ্যমে সেলফি ক্যামেরাগুলো দিলে হয়তো বেটার হতো। ফোনের রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। বাম পাশে একেবারেই ফাঁকা রাখা হয়েছে। উপর আসলে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, সিম কার্ড স্লট এবং স্পিকার গ্রিল। এখানে দুঃখজনকভাবে কোনো স্টেরিও স্পিকার ইউজ করা হয়নি, অর্থাৎ 40,000 টাকার বাজেটের মধ্যে কিন্তু আমরা স্টেরিও স্পিকারটা অবশ্যই আশা করি, যেটা এখানে তারা ভিভো দেয়নি। এটা তাদের একটা ল্যাকেন্সি। যাই হোক, এখানে কিন্তু আপনারা মাত্র দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো SD কার্ড স্লট থাকছে না। অ্যান্ড এর ডিসপ্লের যে ভেজেলগুলো রয়েছে সেটাও আমার কাছে বেশ ন্যারো মনে হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.4 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটা 90 হার্জের রিফ্রেশ রেটেড। অ্যান্ড এটাতে HDR10+ এর সাপোর্ট থাকছে। PPI ডেন্সিটি হিসেবে থাকছে 409। অ্যান্ড এর প্রোটেকশন হিসেবেও থাকছে সেই স্কট সেন্সেশন আপ। জানেন এটা আমি ঠিক বলছি কিনা। যাই হোক, এর ডিসপ্লে কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। 90 হার্জের রিফ্রেশ রেট যেহেতু রয়েছে, সেখানে এর টাচ ইমপ্লিক রেটটাও বেশ ভালো পাওয়া যাচ্ছিল। অ্যান্ড মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো একটা ফলাফলই পেয়ে যাবেন। অ্যান্ড ডিসপ্লে কোনো প্রকার কালার কিংবা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায়নি। মোটামুটি ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি এখানে আপনারা পেয়ে যাবেন। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 12, যার ব্যাক হ্যান্ডে থাকছে Fantas OS 12। অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920 SoC, যেটা একটি 5G চিপসেট এবং এটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz। জিপি হিসেবে থাকছে Mali G68 MC4। মূলত এই চিপসেটটা যে ইউজ করা হয়েছে, এটা একটা গেমিং বেসড চিপসেট একেবারেই না। বাট আপার মিড রেঞ্জের যে সকল ফোন রয়েছে, সেই সকল ফোনে আমরা এই টাইপের চিপসেট আগেও ইউজ হতে দেখেছি। অ্যান্ড এখানে যে ওএসটা ইউজ করা হয়েছে Fantas OS, এটা বেশ অপটিমাইজ একটি ওএস। অ্যান্ড এটাতে আপনারা হয়তো কিছু ব্লুটার পাবেন, যেটা আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারেন। তো বলতে গেলে ওএসটাও খুব একটা খারাপ নয়। অ্যান্ড এর চিপসেটটাতে কিছু প্রবলেম রয়েছে, অর্থাৎ হার্ড গেমিংয়ে খুব একটা লোড নিতে পারে না, যেটা আমরা দেখতে পেরেছি পাবজির ক্ষেত্রে। অর্থাৎ পাবজি যদি আপনারা রান করেন, সেখানে আপনারা বেশ ল্যাকেন্সি কিংবা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। বাট অন্যদিকে COD কিংবা অ্যাসফল্ট 9 ক্ষেত্রে এই সকল সমস্যা দেখা যায়নি। সেখানে হাই রেজলিউশনে খেললেও খুব একটা ল্যাকেন্সি কিংবা ফ্রেম ড্রপ দেখা যায়নি। বাট পাবজির ক্ষেত্রে এটা লক্ষ্য করা গিয়েছে, হয়তো এটা তাদের অপটিমাইজেশনে কোনো একটা সমস্যা।
যাই হোক, গেমিং পারফরমেন্সটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, হয়তো আরও বেটার করতে পারতো। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এটা যে ক্যামেরা সেকশনটা রয়েছে এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, অ্যান্ড এটাও বেশ ভালো একটা পারফরমেন্সে আপনারা পেয়ে যাবেন। ডে লাইটে বলতে গেলে অর্থাৎ একটা রেডিমেড ফটো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে জাইরো ইএসএস সাপোর্ট থাকছে, অর্থাৎ যারা ব্লগিং টগিং করবেন ফোন দিয়ে চিন্তা করছিলেন তাদের কাছে কিন্তু এই ফোনটা বেশ উপকারে আসবে। অ্যান্ড এটার ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এখানে যদি তারা 60 FPSটা ইউজ করতো সেখানে হয়তো আরও ভালো ফলাফল আমরা পেতাম, বাট আপনারা 1080p দিয়ে 60 FPS এর রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আপনারা বেশ ভালো ধরনের ছবি তুলতে পারবেন, অর্থাৎ আপনারা বেশ ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাচ্ছিল, শার্পনেস কিংবা ডিটেলসের ঘাটতি খুব একটা লক্ষ্য করা যায়নি। অ্যান্ড ভিউয়ার্স, এর ফ্রন্টে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যেটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের শুটার এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে কিন্তু জাইরো ইএসএর সাপোর্ট থাকছে, অ্যান্ড 4K 30 FPS রেকর্ড করতে পারবেন। অর্থাৎ মূলত যারা ব্লগিং করবেন তাদের কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা বেশ দরকার পড়ে, সো সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা বেশ কাজে আসবে। অ্যান্ড ভিউয়ার্স, এর ফ্রন্টেও কিন্তু ডুয়াল ফ্ল্যাশ থাকছে, সো এটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে অ্যান্ড ভালো মনে হয়েছে, অর্থাৎ রাতেও কিন্তু আপনারা বেশ ভালো ধরনের সেলফি তুলতে পারবেন। এটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 4200 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যান্ড উইদিন 30 মিনিটে আপনার ফোনটা 68% চার্জ করতে পারবেন। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা আসলেই খুব কম মনে হয়েছে। অর্থাৎ বলতে গেলে 4500 mAh দিলে খুব একটা খারাপও হতো না, বাট হয়তো এই ফোনটা বেশি স্লিম এবং লাইট ওয়েটের করতে গিয়ে তারা ব্যাটারি ব্যাকআপে কিছুটা কাটছাট করেছে। অ্যান্ড এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন, বাট যারা হার্ড গেমিং করবেন তাদের হয়তো দিনে 2 থেকে 3 বারের মতো চার্জ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। অ্যান্ড গেমিংয়ের ক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ যারা টানা গেমিং করবেন 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অ্যান্ড ভিউয়ার্স, এটা দুটো কালার ভ্যারিয়েন্টের লঞ্চ হয়েছে, সানশাইন গোল্ড এবং স্টারডাস্ট ব্ল্যাক। দুটো কালারই বেশ প্রিমিয়াম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে ব্ল্যাক যে কালারটা রয়েছে সেটা আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে, বাট যে গোল্ড কালার রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর একটি কালার, অর্থাৎ অনেকেই আছে যাদের গোল্ড কালারটা খুবই ভালো লাগে, অর্থাৎ দুটোর কালারই আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এর ফুল স্পেসিফিকেশন। এবার যদি আমরা এর খারাপ দিক এবং ভালো দিকগুলো আলাদা করি, ফার্স্টে এর ভালো দিক নিয়ে যদি কথা বলি, এই ফোনটা অনেক সুন্দর একটি ফোন, যেটা এর মূল ভালো দিক। অ্যান্ড আরেকটা বিষয়, যারা টুকটাক ব্লগিং করবেন ফোন দিয়ে তাদের কাছেও এই ফোনটা বেশ ভালো লাগবে। এর ক্যামেরা সেকশনটা মোটামুটি ভালোই বলা যায়। অ্যান্ড এর খারাপ দিক নিয়ে যদি বলি, এটাতে স্টেরিও স্পিকার নেই, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে এর যে পারফরমেন্স সেকশন, অর্থাৎ গেমিং পারফরমেন্সটা খুব একটা ভালো নয়, অর্থাৎ আশা করেছিলাম যে এটা আরও ভালো পাবো। অ্যান্ড এর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে কম মনে হয়েছে। সো ওভারঅল দিক থেকে যদি আমি চিন্তা করি, 40,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা খুব একটা ভালো নয়। অর্থাৎ আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে 40,000 টাকা বাজেটের মধ্যে আপনি এই ফোনটাই কিনেন। মার্কেটে আরও ফোন রয়েছে ফ্ল্যাগশিপ টাইপের, যেগুলো আপনারা নিতে পারেন। সো এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদেরই যে আপনারা এই ফোনটা কিনবেন কি না। অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের কাছে এই ফোনটার প্রাইসটা কেমন হলে ভালো হতো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।